नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বার্ষিক আমাদের পেজ নাম্বার কত? আমরা 140 পৃষ্ঠা 12 নাম্বার বাস্তু সংগ্রহ করা যাবে। আরম্ভ করেন। আচ্ছা, বাস্তু সংগ্রহ চিত্ত চৈতসিকের আধার ও আশ্রয়স্থান হিসেবে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়া ও হৃদয়কে বাস্তু বলা হয়েছে। বাস্তু অর্থ বসতি স্থান। চক্ষু প্রসাদয় চক্ষু বাস্তু, শ্রোত্র প্রসাদ শ্রোত্র বাস্তু ইত্যাদি। কিন্তু মস্তিষ্ক যাবতীয় স্নায়ুর কেন্দ্ররূপে চিত্তক্রিয়ার অন্যতর সহায় হইলেও মস্তিষ্ক ও স্নায়ুর সজীবতা হৃৎপিণ্ড প্রেরিত রক্তের উপর নির্ভর করে। এই জন্য হৃৎপিণ্ডই মনোবিজ্ঞান ও মনোধাত্রিকের বাস্তু বলিয়া বৌদ্ধ দার্শনিকগণ কর্তৃক গৃহীত হইয়াছে। ধর্মপদে চিত্তকে গুহাশায়ী বলা হইয়াছে। হৃদয় গুহা আত্মার বাসস্থান বলিয়া বুদ্ধের পূর্ব হইতে ভারতীয় দার্শনিকদের ধারণা। সপ্তবিজ্ঞান ধাতু কি? এটা তো বুঝছেন এই কথাগুলো, এটা তো বুঝেন নাই তো, এরকম কিছু নাই না? না, এটা তো বান্তা আগে আমরা পড়ছি। চক্ষু বাস্তু চক্ষু মানে বাস্তু অর্থ আশ্রয়স্থল বা বাসস্থান। ঠিক আছে, তাহলে এর পরে সপ্ত বিজ্ঞান ধাতু কি? দুই প্রকার চক্ষু বিজ্ঞান হয় চক্ষু বিজ্ঞান ধাতু, দুই প্রকার শ্রোত্র বিজ্ঞান হয় শ্রোত্র বিজ্ঞান ধাতু, তদ্রূপ ঘ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় বিজ্ঞান ধাতু। এই পঞ্চবিজ্ঞানকে ধাতু বলে কেন? অর্থকারেরা বলেন, যাহা নিজ নিজ স্বভাব ধারণ করে, অর্থাৎ আত্মার স্বভাব ধারণ করে না, তাহাই ধাতু। এই পঞ্চবিজ্ঞানের স্বভাব স্ব বাস্তুর কৃত্য জানন। চক্ষু বিজ্ঞানের স্বভাব চক্ষু বাস্তুর দর্শনকৃত অবগত হওয়া। চক্ষু ভিন্ন অন্য কিছুই এই দর্শনকৃত কৃত্য সম্পাদন করিতে পারে না, এবং চক্ষু বিজ্ঞান ভিন্ন অন্য কোন বিজ্ঞান এই দর্শনকৃত কৃত্য অবগত হইতে পারে না। এই দর্শন স্বভাব বিশিষ্টতার কারণে চক্ষু ও ধাতু এবং দর্শন কৃত্য জানন স্বভাব বিশিষ্টতার কারণে চক্ষু বিজ্ঞান ও ধাতু, সেইরূপ অন্যান্য বিজ্ঞান ধাতু বুঝিতে হইবে। এটার পরে পর্ব মানতে হ্যাঁ নাকি আগে? দীপনবাবু বুঝছেন এটা এদূর পর্যন্ত? ঠিক আছে, আমি দেবো। তাহলে এর পরেরটা যান। পঞ্চতারাবর্তন চিত্ত এবং সম্প্রতীচ্য চিত্তদ্বয়ের সাধারণ নাম হচ্ছে মনোধাতু। এই চিত্তত্রয় মনন স্বভাব বিশিষ্ট। এটা একটু লিখে রাখতে হবে, মনোধাতু কোন জায়গাটাকে ঠিক বলা হয়। পঞ্চতারাবর্তন চিত্ত এবং
সম্প্রতিচ্ছ দুইটা দুইটা সম্প্রতিচ্ছ দুইটা কেমনে হইল? কুশল অকুশলের হ্যাঁ, তো এই সম্প্রতিচ্ছ দুইটা সহ এই তিনটা জায়গাকে মনোধাতু ত্রিক বা মনোধাতুও বলা হয়। মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু না, মনোধাতু। মনোবিজ্ঞান ধাতু মনোধাতু হচ্ছে সব চিত্তগুলোকে ইয়ে করে বলা হয়। এদের সাধারণ নাম হচ্ছে যে মনোধাতু। হ্যাঁ, এই চিত্তত্রয়। এই চিত্তত্রয় মনন স্বভাব বিশিষ্ট, কিন্তু কি মনন করে? পঞ্চদ্বারাবর্ত চিত্ত মনস্কারের নির্দেশিত রূপাদি আলম্বন মনন করে। সম্প্রতিচ্ছ চিত্ত পঞ্চবিজ্ঞান গৃহীত আলম্বন দেখেন কি মনন করে। এখানে কি মনন করে এটা প্রশ্ন করছে, আবার উত্তর দিয়েছে। দেখেন, পঞ্চদ্বার আবর্তন চিত্ত মনস্কারের পঞ্চদ্বারে আবর্তিত হয়ে যা কিছু বিষয় আছে পঞ্চদ্বারের পঞ্চবিষয় পঞ্চরকমে আসে, চিত্ত মনস্কারের নির্দেশিত রূপাদি বলতে রূপ শব্দ গন্ধ রস ইত্যাদি। হ্যাঁ, রূপাদি আলম্বন মনন করে। কি মনন করে? কে? ওই মনোধাতু কি মনন করে? পঞ্চদ্বারে প্রবিষ্ট বিষয়গুলো ওই মনন করে, মনস্কার করে। বুঝছেন? পঞ্চদ্বারাবর্তন চিত্ত মনস্কারের নির্দেশিত রূপাদি আলম্বন মনন করে। সম্প্রতিচ্ছ চিত্ত আর পঞ্চবিজ্ঞান গৃহীত আলম্বন মনন করে। তারপর এরূপ মনন স্বভাব বিশিষ্ট বলিয়া এই তিন চিত্ত মনোধাতু ত্রিক। এই তিনটাকে মনোধাতু ত্রিক বলা হয়। এর পরবর্তীতে আপনারা এই মনোধাতু ত্রিক নিয়ে অনেক কথা শুনবেন, মানে অনেকবার এই মনোধাতু ত্রিক আসবে। মনোধাতু ত্রিক আসলে মাত্র এই বিষয়টা মনে করতে হবে। তখন মনোধাতু ত্রিক মানে ওই পঞ্চদ্বারাবর্তন চিত্ত এবং সম্প্রতিচ্ছ চিত্ত দুই। এবং এদের কার্যপ্রণালীও সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে। পঞ্চদ্বারাবর্তন চিত্তের কাজ কি, সম্প্রতিচ্ছ চিত্তের কাজ কি, এটাও তখন মনে করবেন। ঠিক আছে, তারপরে অবশিষ্ট অর্থাৎ 21 কৌশল, 12 অকুশল, 24 বিপাক এবং 19 ক্রিয়া, এই 76 প্রকার চিত্তের সাধারণ নাম হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। এই মনোবিজ্ঞান ধাতু দীপেন বাবু এটা লিখে রাখেন, এনের কাছে লেখা আছে। কালকে আমরা কি কি লেখা পাইছিলাম না, যে এনের কাছে লেখা আছে বলছিলাম, যে এটা পরে পাইছিলাম, আবার বলছিলাম ধর্মাবলম্বন সম্পর্কে একটা ধর্মাবলম্বন, তারপর কামাবতার আলম্বন, কোন কোন আলম্বন গ্রহণ করে, কামাবতার আলম্বন। তারপর আবার একটা দ্বাদশ কৌশল, দ্বাদশ কৌশল কিভাবে মহৎগত আলম্বন গ্রহণ করে, এই ধরনের প্রশ্ন ছিল। এনে এগুলো লেখা আছে কিনা দেখো। আমাদের 6 দরজা চক্ষু হচ্ছে রূপালম্বন, ঠিক একই রূপে শব্দ আলম্বন আছে না, একই রূপে গন্ধ আলম্বন আছে না, তাইলে মনের ধর্ম আলম্বন আছে না। এই ধর্ম আলম্বনের একটা কোটেশন আমরা বের করে রাখছিলাম কিনা দেখো, যে এই বিষয়গুলোকে পুরো ধর্মালম্বন বলে। এরকম কোনো বিষয় আমাদের কোথাও লেখা ছিল কিনা একটু করে দেখো তোমার আগের নোটের মধ্যে।
এই বাস্তু সংগ্রহের মধ্যে কয়েকটা লাইন নিয়ে একটু মানে বলতে চাচ্ছিলাম আর কি। এখানে বলতেছে যে মস্তিষ্ক যাবতীয় স্নায়ুর কেন্দ্ররূপে চিত্ত ক্রিয়ার অন্যতর সহায় হইলেও মস্তিষ্ক ও স্নায়ুর সজীবতা হৃৎপিণ্ড প্রেরিত রক্তের উপর নির্ভর করে। এই জন্য হৃৎপিণ্ডই মনোবিজ্ঞান ও তবে বই সম্পর্কে এবং আমাদের কিছু আলোচনা সম্পর্কে এবং বর্তমান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি নিয়ে এই সমস্ত কথাগুলো একটু ব্যতিক্রম হয়ে গেছে। আমরা এখন বর্তমানে এমনও দেখছি যে হার্ট পাল্টানোর মতো ব্যবস্থা পর্যন্ত এখন হয়েছে। শুনেছেন এরকম? হার্ট পাল্টাই দেয়, হার্টের পুরো সিস্টেম পর্যন্ত পাল্টাই দিয়ে আবার মানুষ বাঁচা ফেলতে পারতেছে, এরকম কার্যক্রম করতেছে না? তারপরে একদম অ্যাভেলেবেল না, কিন্তু হচ্ছে চিকিৎসাটা। তো হইলে দেখা যাচ্ছে যে ওই মানুষের সমস্ত চিন্তা চেতনা কার্যক্রম এগুলো মাথা যার ওরই কার্যক্রম চিন্তা। তো সেভাবে যদি বিচার করা হয় তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো সবগুলো সেভ করে রাখতেছে, আবার মাথার মধ্যে এমন কোনো মেমোরির সিস্টেম আছে ওখানে দিয়ে এটা সেভ হচ্ছে, বা মাথাকেই অধিকাংশ এটা দায়ী করা যাচ্ছে, মাথার মধ্যে এগুলো সংরক্ষিত হয়ে থাকতেছে। কিন্তু এমনি এখানে যেভাবে সরাসরি হৃৎপিণ্ডকে, হৃদয় বাস্তুকে যেভাবে উল্লেখিত করা হচ্ছে, পুরো অধ্যয়ন করলে এই হৃৎপিণ্ডের নির্দিষ্ট কোনো জায়গা, নির্দিষ্ট কোনো অবস্থান কেন্দ্র আসলে বর্ণনা করা যায় না। এটার কোনো নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট কেন্দ্র সত্যি সত্যি নির্দেশ করা যায় না। কথাটা বুঝতে পারছেন মনে হয় না? এখানে একটা জায়গা নির্দিষ্ট করা হচ্ছে, হার্টের কেন্দ্রবিন্দুকে বা হৃৎপিণ্ড কেন্দ্রবিন্দুকে, কেন্দ্রস্থ অবস্থাকেই এই হৃদয় বাস্তুর অবস্থান বলে দাবি করা হচ্ছে এ বইয়ের পক্ষ থেকে। ঠিক আছে? এখানে একটা বিষয় বলতেছে যে মানে মনোবিজ্ঞান ও মনোধাতুত্রিকের বাস্তুকে হৃৎপিণ্ড বলতে, মানে হৃৎপিণ্ডকে বলতেছে এগুলোর বাস্তু, মনোবিজ্ঞান ও মনোধাতুত্রিকের। তো এই ক্ষেত্রে হৃদয় বাস্তু বলতে কি, হৃদয় বাস্তু বলতে কি এটাকে বোঝাচ্ছে নাকি আলাদা? এখানে আরো কায় বিজ্ঞানে আরো বিস্তারিত কিছু কথা আছে, ওখানে আমরা পরবর্তীতে অন্যান্য বইয়ের মধ্যে পাবো, এটার মধ্যে নাই। হৃৎপিণ্ডের ঠিক মধ্যস্থ অবস্থায় একটা স্থান আছে, ওই স্থানটার মধ্য থেকেই এই জাতীয় সমস্ত কার্যপ্রণালীর উদ্ভব, সৃষ্টি বলে বিজ্ঞানেরও এটা কিছু কিছু বৈজ্ঞানিক গবেষণা মতেও এটা প্রমাণিত। কিন্তু মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা এবং মস্তিষ্কের মধ্যেও এরকম একটা জায়গার কার্যক্রম রয়েছে, এটাকে বাদ দিয়ে এটাও হচ্ছে না, এটাকে বাদ দিয়ে এটাও হচ্ছে না। নর্মালি আমরা এভাবেই দেখি, কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞানে হার্ট ট্রান্সপ্ল্যান্ট, হৃৎপিণ্ড পুরো পাল্টাই অন্য হৃৎপিণ্ড বসাই দিচ্ছে। যদি এটার মধ্যেই সমস্ত কার্যক্রম বা হৃদয় বাস্তুর কার্যক্রম বা আমরা যেটা ভাবাঙ্গ বলতেছি ওটার কার্যক্রম এটার মধ্যে দিয়ে যদি সংরক্ষিত থাকতো, তাহলে ওই মানুষের পুরো মেমোরি এগুলো আরেক রকম করে পাল্টে যাইতো, আরেক রকম করে হয়ে যাইতো। আবার আমরা দেখতেছি যে এদিকে যখন কোনো মানুষের ব্রেইন, যখন তার অর্ধেক ব্রেইন কেটে ফেলা হয়, নানান কারণে ফেলে দেওয়া হয়,
অনেক বিষয় সে মনে রাখতে পারতেছে না। মাঝখানের ২০ বছর মনে রাখতে পারে না। এর আগেরগুলো মনে রাখতে পারে, পরেরগুলোও মনে রাখতে পারে। কিন্তু নির্দিষ্ট কিছু সময় ও মনে রাখতে পারে না। এরকম আমরা অনেক মানুষ দেখেছি, অনেক খবরাদি শুনেছি। আপনারাও নিশ্চয়ই শুনে থাকবেন। তো তাহলে দেখা যাচ্ছে যে মস্তিষ্কের মধ্যে এরকম কিছু বিষয় আ পুরো জড়িত। আমাদের ভবাঙ্গ কার্যক্রম তথা সেফ থাকার যে বিষয়, মেমোরি সংক্রান্ত বিষয়, এটা পুরো মস্তিষ্কের মধ্যেই বিদ্যমান। এখানে বইয়ের আলোকে বলা হচ্ছে যে হাড়টাই হচ্ছে যে কেন্দ্রবিন্দু। এখান থেকেই মস্তিষ্কের সঙ্গে সরাসরি কানেক্টেড হয়ে এই কার্যটা পরিচালিত হয়। আর আমার ব্যক্তিগত মতে যা পড়াশোনা হয়েছে অতদূরের মতে এগুলো আসলে কোনোটাকে ছাড়া কোনোটা কিছু নয়, এবং নির্দিষ্ট করে এই হৃদয় বাস্তুর কার্যক্রমকে ওইভাবে নির্দিষ্টতা করে করা যায় না। এখানে করার চেষ্টা করা হয়েছে। চোখকে যেমন আমরা নির্দিষ্টভাবে একটা সাইডে নিয়ে গেছি, হ্যাঁ, তারপরে কানকে যেমন একটা সাইডে নিয়ে গেছি, ঠিক হৃদয়কেও এরকম একটা নির্দিষ্ট সাইড বানানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার সূক্ষ্ম আছে। থাকলেও এই হৃদয় বাস্তুর আসলে যথোপযুক্ত জায়গা, যথোপযুক্ত কেন্দ্রস্থল মাথায় না বুকে, এরকম সরাসরি করে নির্দিষ্ট করে বলার মতো পরিস্থিতি আসলে নাই। আর থাকলেও অতদূর পর্যন্ত আমাদের এখনো অতটুকু চর্চা হয় নাই। এটা নিয়ে এখনো সুচিন্তিত আমরাও এভাবে চিন্তা করতে পারি নাই। হ্যাঁ? বইয়ে এরকম লেখা আছে, আপাতত এভাবেই চলুক। হৃদয় বাস্তুর অবস্থান হৃৎপিণ্ডের কেন্দ্রস্থল। এভাবে আপাতত চলুক, হ্যাঁ? মানে পরিপূর্ণভাবে সমাধান না কথাটা। বুঝছেন দীপেন বাবু, বুঝছেন? হ্যাঁ, এখানেও কিন্তু বুদ্ধের কথা বলে না, এটা বলছে বৌদ্ধ দার্শনিক গণের কথা বলছে। বুদ্ধের কথা সরাসরি তো সেভাবে এটা মনে করেন পালিতে ছিল। হ্যাঁ, আর বুদ্ধের সরাসরি অভিধর্মটা তখন এভাবে ভাগ করা ত্রিপিটক আমরা যেটা এখন দেখতেছি, ত্রিপিটক এভাবে ছিল না। ধর্ম এবং বিনয় ছিল দুইটা বিষয়, বুঝছেন? একটা ধর্ম ছিল, একটা বিনয় ছিল। পরবর্তীতে সঙ্গীতিকারকগণ, পণ্ডিত, দক্ষ, বিজ্ঞ ভিক্ষুগণ এটাকে ৩ ভাগে বিভক্ত করেছেন পাঠকদের সুবিধার জন্য। পণ্ডিতগণের আরও বিষয়টা আরও সুবিধাজনকভাবে পাওয়ার জন্য, হ্যাঁ, এটা এভাবে করেছেন। এটা শর্টকাট। আর না হলে পুরো সূত্র পিটক আপনাকে পুরো কমপ্লিট করে তারপরে বুদ্ধ ধর্ম বুঝতে হবে। তো এটা যারা খুব অতি মেধাবী তারা এটা পরে বুঝে যান বুদ্ধ কি বলতে চেয়েছেন। না হলে আপনাকে পুরো সূত্র পিটক পড়ে আসতে হবে। পুরো সূত্র পিটক পড়ে তারপরে এটা আপনি আয়ত্ত করতে পারবেন। ধর্মটা বুদ্ধ কোন ধর্ম বোঝাতে চেয়েছেন, কিভাবে বোঝাতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন সেটা। হ্যাঁ, তো এই কথাগুলো যেভাবে এখন আমরা পাচ্ছি এগুলো বৌদ্ধ পণ্ডিতগণের, বৌদ্ধ দার্শনিকগণেরই কথাবার্তা, বৌদ্ধ দার্শনিকগণেরই কথাবার্তা। সুতরাং সব বিষয়গুলোই এরকমই। আর যদি সরাসরি ওরকম করে বুদ্ধ বাণী রূপে হতো, এখানে আমাদের আবার খণ্ডন করার কিছু থাকতো না। আমরা আবার এখানে তর্ক বিতর্ক করার কিছু থাকতো না। সেটা এক বিষয়। আবার সেখানে বুদ্ধ একটা স্বাধীনতা দিয়েছেন। আমি বলছি বলার পরেও আবার সেটা বিচার বিবেচনা অধীন করে রেখেছেন। সবসময় সর্বকালের জন্য এটা বিচার বিবেচনা করতে হবে, করতে পারবে। এটা ওই সময়ের জন্য এটা ঠিক ছিল।
কিন্তু সেটা আরো 200 বছর পরে গিয়েও যে সেম বিষয় সেম ভাবে চলবে থাকবে এমন না। এগুলো পরিবর্তিত হতে পারে নানা কারণে নানা রূপে এই কথাগুলো। এটাও কিন্তু আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে। আমি এখন যে কথাটা বললাম সেটা বুদ্ধের বিভাজ্যবাদেরই অংশ। বিভাজ্যবাদ বলে এগুলো সব কিছু বিষয় সমাধান হয় বিভাজ্যবাদ বললে। আর কিছু আছে দীপন বাবু এখানে? অমিত বড় কত পর্যন্ত পড়ছেন যে অবশিষ্ট ৭৬ প্রকার চিত্তের সাধারণ নাম হচ্ছে মনোবিজ্ঞান ধাতু। এই মনোবিজ্ঞান ধাতু বললে এই ৭৬ প্রকার চিত্তগুলো লিখে রাখতে হবে। শিল্পী বড়ুয়া। ৭৬ প্রকারের মধ্যে ২১ হচ্ছে কৌশল, ১২ অকুশল, তারপর ২৪ বিপাক এবং ১৯ ক্রিয়া। এই ৭৬ চিত্তের সাধারণ নাম হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। লাভলি বড়ুয়া ২১ প্রকার কুশলগুলো একটু আবৃত্তি করেন তো। পৃষ্ঠা উল্টে দিতে বলেন এনিকে, তারপর আবৃত্তি করেন। মনুষ্য স্বগত জ্ঞান হতো ওই না একেবারে হয়ে গেল। অষ্টবিধ কামবাচক কুশল চিত্ত ৮, অষ্টবিধ অসহেতুক পঞ্চবিধ রূপবাচক কুশল চিত্ত ৫, চতুর্বিধ অরূপবাচক কুশল চিত্ত ৪। লোকোত্তর ৪, ২১। মিলছে ২১টা মিলছে? দীপন বাবু লিখে রাখেন ২১টা গুলো কি কি? এখানে রূপবচর চিত্তের ৫, অরূপবচরের ৪, তারপর মহাকুশলের মধ্যে ৮, লোকোত্তরের ৪, এখানে ২১টা। এনে বলো ভালো করে ২১টা গুলো। মহাকুশল চিত্তের মধ্যে ৮টা, তারপরে রূপবচরের মধ্যে কুশল ৫ থেকে ৫, তাহলে ৮ আর ৫ হচ্ছে ১৩টা। তারপরে অরূপবচরে হচ্ছে ৪টা, অরূপবচরের কুশল ৪টা, তাহলে ১৩-১৭টা। লোকোত্তরে হচ্ছে ৪টা, লোকোত্তরের কুশল গুলা ১৭-৪ হচ্ছে যে ২১টা। মোট সর্বপ্রকার চিত্ত এগুলো। এগুলোকে কুশল চিত্ত বলা হয়। তারপরে অকুশল চিত্ত ১২টা সবাই জানেন। শিল্পী বড়ুয়া আবৃত্তি করেন তো একটু, অনেকদিন হয়েছে ইয়া হচ্ছে না, আবৃত্তি করা হচ্ছে না এগুলো। পারবেন? না পারলে অমিত বড়ুয়া বলেন। সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্ত সংস্কারিক চিত্ত, আর হচ্ছে যে সমনুষ্য সহগত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সমনুষ্য সহগত দৃষ্টিগত
বিপ্রযুক্ত স্বসংস্কারী চিত্ত। তারপর হচ্ছে 5 উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অমিতাভ বড়ুয়া কেটে আবার ঢুকতে হবে। পুতুল বাবু আছেন? পুতুল বাবু এই এটা হোল্ড হয়ে গেছে কিরকম একটা দেখেন। হ্যাঁ কথাগুলো আসতেছে। আপনি এই সমনুষ্যের 1 নাম্বার অকুশল চিত্ত 1 নাম্বারটা আপনি বলেন তো আবার। বিশেষগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত বলতে। হ্যাঁ এটা আপনি বুঝেন? বুঝে বলতে বুঝে দিতে পারবেন? বিশেষগত দৃষ্টিগত বলতে ওই আনন্দেশে যে কাজ করা হয় চিত্ত দৃষ্টি কাজ করা হয় এটা হ্যাঁ তারপরে এটা মানে নিজে উৎপন্ন হয় আর কি বলতে। আর এক বিধম বলতে বলতে বিশেষগত দৃষ্টিগত সম্প্রযুক্ত সরাসরি বলতে আরেকজনের অনুপ্রেরণায় উৎপন্ন হয়। আপনাকে ধন্যবাদ আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকে, এগুলো আপনি মনে রাখতে পারছেন। তারপরে এনি এটা একটা উদাহরণ সহ 1 নাম্বার চিত্রটা একটু আবার বলো, সকলে যারা নতুন আসছে তারাও শুনবে। সমনুষ্য সহগত সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত। না জ্ঞান শক্তি পুতুল বাবু আবার মিউট করে দেন। বানতে ওই যে কামাবচর কুশল চিত্তের 1 নাম্বার চিত্ত দিয়ে। হ্যাঁ অকুশল দ্বাদশ অকুশল চিত্তের 1 নাম্বার দিয়ে। আচ্ছা, অর্থাৎ এখানে 1 নাম্বার চিত্ত হচ্ছে সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। অর্থাৎ সমনুষ্য মানে আমরা মনের খুশি সেটা জানতাম, আর সহগত সাথে নিয়ে, আর দৃষ্টিগত মানে হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টি আর সম্প্রযুক্ত মানে মিথ্যা দৃষ্টি আছে, মানে সম্প্রযুক্ত আছে। আর অসংস্কারিক চিত্ত হচ্ছে যে নিজের ইচ্ছায় আমি কাজটা করেছি। অর্থাৎ আমরা যদি এটা দিয়ে যদি উদাহরণ দিই, আমরা প্রাণী হত্যার মধ্যে দেশমূলক ওইটাই এড হবে। অর্থাৎ আমরা এটা ভাবতে প্রাণী হত্যা দিয়ে তো দেশমূলকের ইয়াটা আসবে না, শুধুমাত্র তো লোভমূলক দিয়ে হবে না। লোভমূলক দিয়ে লোভ দিয়ে হত্যা হয় না। হ্যাঁ লোভ দিয়ে হত্যা হয় না। ছুরি দিয়ে তো হবে তাহলে, দিয়ে হবে ছুরির মধ্যে। হ্যাঁ অর্থাৎ আমরা এটা যদি কোনো হয়তো আমরা কারো একটা গাছে সুমিষ্ট একটা ফল দেখলাম হয়তো আম, তো এটা ওই ফলটা দেখার সাথে সাথে আমার মধ্যে একটা মনের মধ্যে খুশি উৎপন্ন হলো। খুশি উৎপন্ন হওয়ার পরে আমি জানি হয়তোবা এই আমটা যদি আমি ছিঁড়ি তাহলে সেটা আমার ছুরির মধ্যে পড়বে। জানার পরে আমার কিন্তু এখানে মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত ছিল, এবং আমি নিজের ইচ্ছায় ওই মানে কাউকে ওই গাছের মালিককে না বলে আমি ওই আমটা ছিঁড়ে ফেললাম নিজের ইচ্ছায়, তখন সেটা অসংস্কারিক চিত্তের মধ্যে পড়লো। উল্টা হয়ে গেছে, হয় নাই, একটা পয়েন্ট সমস্যা হয়ে গেছে বোধহয়। দীপেন বাবু শুনছেন ভালো করে এনি যেটা বলছে? উদাহরণটা আবার একবার বলেন পুতুল বাবু, উদাহরণটা একটু বলতে হবে আবার, লাস্টে আপনি ভালো করে শুনে রাখেন। বলেন দীপেন বাবু বলেন। পয়েন্ট যেটা সেটা হচ্ছে ওই দৃষ্টিগতর মধ্যে যেটা হচ্ছে যে কিভাবে এটা জানছে এটা হবে না আর কি, মানে এটা হবে যে এরকম যে এটা যদি আমি ছিঁড়ে খাই বাড়ি মালিকের না জানি সেখানে পাপ হবে না বা খারাপ কিছু হবে না। আমি দেখছি আমার থেকে ভালো লাগছে আমি ছিঁড়ে খাইছি, এটা এরকম কোনো কিছু। যেমন আমাদের এখানেও যেটা হয় যে ছেলে পেলেরা কোথাও গেলে তারা গাছে একটা ফুল দেখলো, দেখার পর
বাড়ির মালিককে না জানাই ছিঁড়ে খেয়ে ফেলছে। তো এখন ওরা মনে করে যে এটাতে তারপরে কোনো কিছু হয় না, কিন্তু আসলে কারো ঘর থেকে কোনো জিনিস ছিঁড়ে খেলে মানে নিয়ে খেলে সেটা বলে নিতে হয় আর কি, অনুমতি নিতে হয়, নয়তো সেটা চুরির মধ্যে পড়ে আর কি। এবার পূর্ণাঙ্গভাবে পুরো একটা উদাহরণ বলেন, আম চুরির আচ্ছা, উদাহরণটা পুরা সুন্দর করে বলেন, প্রত্যেকটা পয়েন্ট বের করে করে। আচ্ছা, আমি যদি বাস্তব উদাহরণ বলতে, মানে যেটা আমি দেখি হ্যাঁ আমাদের এখানে যেরকম দেখি সেরকম বলবো শুনতে। হ্যাঁ হ্যাঁ, দেখা দেখি কোনো বিষয় নেই। আচ্ছা, একজন মানুষ একটা আম চুরি করছে, তো এখানে তার মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত আমরা দেখলাম, এটা কিভাবে সম্ভব হলো, দৃষ্টি সম্প্রযুক্ত কিভাবে হলো। তারপরে কি একটা ছিল, সমনুষ্য সহগত ছিল, সমনুষ্য সহগত কিভাবে হলো। তারপরে হচ্ছে যে অসংস্কারিক চিত্ত, দৃষ্টিগত সম্প্রযুক্ত, সমনুষ্য সহগত, দৃষ্টিগত সম্প্রযুক্ত, অসংস্কারিক চিত্ত, তিনটা তো পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, তিনটা গুলো মিলাইলে হয়ে যাবে। এখানে বলতে মনে করেন কোথাও আমি একটা মানে আমি কারো বাড়িতে গেলাম, সেখানে দেখলাম যে একটা আম পড়ে আছে উঠোনের উঠানে। তো আমার আমটা দেখে আমার ভালো লাগছে। তো আমার থেকে তো এখানে বাড়ির মানুষ তারা উঠানে ছিল না, তারা অন্য দিকে ছিল। তো আমি দেখলাম সেটাকে, আমি মনে করলাম যে যেহেতু এটা পরে আছে আমি নিয়ে খেলে এখানে হয়তো বা পাপ হবে না বা চুরি হবে না বা কোনো এরকম কোনো সমস্যা থাকবে না। তো আমি সেটা নিলাম এবং এটা অনেকটা মানে কেউ আমাকে উৎসাহ দেয়নি, আমি এটা নিজে থেকে গিয়ে এটা আমটা নিয়ে আসলাম আর কি, এরকম আর কি। বুঝতে দেখা হ্যাঁ হয়েছে। তারপরে আপনাদের দৃষ্টি এবং সম্মুখ দৃষ্টি এগুলো মনে আছে? আমি এটা প্রত্যেকদিন চর্চা করতে বলছিলাম, দৃষ্টি এবং সম্মুখ দৃষ্টি, এটা বোঝার জন্য আমরা পুরো ব্রহ্মজাল সূত্র পড়েছি। দৃষ্টি এবং সম্মুখ দৃষ্টি, দৃষ্টি মানে হচ্ছে মিথ্যা দৃষ্টি, মিথ্যা দৃষ্টি কাকে বলে আর সম্মুখ দৃষ্টি কাকে বলে। পুতুলবাবুর মনে আছে না, মিথ্যা দৃষ্টি কাকে বলে, সম্মুখ দৃষ্টি কাকে বলে? সম্মুখ দৃষ্টি হলো মানে অর্থাৎ সঠিকভাবে দেখা আর কি, আর মিথ্যা দৃষ্টি হলো ভুলভাবে দেখা। ঠিক আছে, লাভলি বড়ুয়া আর একটু বিস্তারিত করে বলেন তো, সম্মুখ দৃষ্টি কাকে বলে, মিথ্যা দৃষ্টি কাকে বলে? অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাকে সম্মুখ দৃষ্টি বলে, আর যথাযথ জ্ঞান না থাকাকে মিথ্যা দৃষ্টি বলে। উপাসক জ্ঞানশ্রী সিংহ আর একটু বিস্তারিত করে বলেন তো। বন্ধুরা মানতে সম্যক দৃষ্টি মানতে হচ্ছে যেটা নিয়ে মানে যথাযথ যে জ্ঞানটা থাকা আর কি, মানে প্রকৃত জ্ঞান যেটা। আর মিথ্যা দৃষ্টি তো সেটা সম্পর্কে না জেনে মানে একটা ভুল ধারণা নিয়ে নেওয়া, ওইটাই আর কি মিথ্যা দৃষ্টি। অমিতাভ বড়ুয়া বলে। সম্যক দৃষ্টি হচ্ছে যে সঠিকভাবে মানে দেখা, যথাযথভাবে দেখা, চারিয়ার্য সত্যকে বোঝা বা মেনে নেওয়া হচ্ছে যে মানে সম্যক দৃষ্টি। লোভ, দেশ, মোহ, অবিদ্যা এগুলো থেকে বিরত থাকাই হচ্ছে সম্যক দৃষ্টি। আর এগুলো চারিয়ার্য সত্য সম্পর্কে না জানাটাই হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। এনি মানে সম্মুখ দৃষ্টি হচ্ছে অর্থাৎ নাম এবং রূপের নাম এবং রূপ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাটাই হচ্ছে যে সম্মুখ দৃষ্টি। আর মিথ্যা দৃষ্টি হচ্ছে যে নাম রূপ সম্পর্কে না জানাটাই হচ্ছে মিথ্যা দৃষ্টি। আর সবকিছু একদম সেরে ঘুটে সবকিছু ইয়ে করে বললে বুদ্ধের ভাষায় বা সাতিপাট্টায়ন সূত্রের মধ্যে যেভাবে উল্লেখ আছে
শৈত্য বিভঙ্গ সূত্রের মধ্যে যেভাবে উল্লেখ আছে এভাবে যদি বলতে যাই তাহলে দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয়ে জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায়ে জ্ঞান, সম্যক দৃষ্টি, আর জ্ঞান নাই মিথ্যা দৃষ্টি। অমিতা বড়ুয়া যেভাবে বলছে সেটা ঠিক আছে, আর এনি যেটা বলছে সেটাও ঠিক আছে, তবে একদম পুরো বিষয়টা চলে আসবে এভাবে বললে। মানে সার্বক্ষণিক এই নাম এবং রূপের মধ্যে দুঃখ কি পরিমাণ আছে এটা বুঝতে পারা। নাম এবং পুরো জগতের মধ্যে আছেও নাম এবং রূপ, এর নাম এবং রূপের মধ্যে দুঃখ কি পরিমাণ আছে, সুখ কি পরিমাণ আছে এটা বোঝা। অমিতা বড়ুয়া, সুখ কি পরিমাণ আছে নাম এবং রূপের মধ্যে? জাগতিক যে নামরূপ আছে এর নামরূপের মধ্যে সুখ কি পরিমাণ আছে? কি পরিমাণ আছে এটা তো সুখ তো নাই, মানে দর্শন করতে গেলে তো সুখ তো। ফুতুল বাবু বলেন সুখ কি পরিমাণ আছে? ক্ষণিক পরিমাণ। এনি তারপরে উপাসক জ্ঞানশ্রী সিংহ, দীপেন বাবু, একজন একজন বলেন সুখের পরিমাণ কত? একজন একজন প্রথমে বলেন, জ্ঞানশ্রী সিংহ বলেন। ভান্তে আমি কোথাও পড়েছিলাম, মানে ঠিক ঠিক কোথাও পেয়েছি জিনিসটা, একটা নাম এবং রূপ, মানে শ্বাস যেটা নেই আমরা সেটাকে আমরা নাম যদি রূপে মানে ভাবি তাহলে সেটাকে জানা হচ্ছে রূপ। তো ওইটাই আমি নাম আর রূপ মানে একটু মানে শর্টকাট যেটা আমি মানে বুঝলাম আর কি, যে আমরা শ্বাস প্রশ্বাস যেটা নেই সেটাকে আমরা নাম বলি, আর রূপ যেটা সেটাকে জানা, প্রকৃতভাবে জানা সেটাকে, সেটা হচ্ছে রূপ। ওই ওই এইটা কোথায় পেয়েছিলাম আমিও ঠিক ঠিক জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ওই লাইনটা আমি পেয়েছিলাম। দীপেন বাবু বলেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে নাম এবং রূপের মধ্যে সুখ কি পরিমাণ আছে, সুখের পরিমাণ। মিথ্যা দৃষ্টি বলতে গিয়ে এই জায়গাতে আবার আসলাম আর কি একটু। নাম রূপের কারণে তো আমাকে দুঃখ মনে হয়, এখানে সুখের তো কোনো থাকার কথা না। তো এনি বান্তে সুখ, সুখ বলতে আসলে কোনো কিছুই নাই। আমরা যদি হয়তোবা কণিকের সুখটা যদি উপলব্ধি করতে যাই ওইটাও কিন্তু ভঙ্গুর। মানে মানে এটা সেকেন্ডও লাগে না যে আমাদের এই সময়টা পরিবর্তন হতে। তো এখানে আমরা সুখটা কিভাবে উপলব্ধি করতে পারবো যে হ্যাঁ আমি সুখে আছি? ওইটা উপলব্ধি করার মতো বা কোনো ধরনের কোনো আমরা আজ পর্যন্ত হয়তোবা যতটুকু পড়া আসছি অভিধান ওইটা আমরা খুঁজে পাই নাই। কারণ আমাদের ইয়ার নাম এবং রূপের যে পরিবর্তনটা, ওই পরিবর্তনটা আমরা যদি ন্যানো সেকেন্ডও আমরা কিন্তু লাগে না যে মানে এত দ্রুত পরিবর্তন হয়। তো এখানে সুখটা আসলে খুঁজে পাওয়া যায় না। আশা করি সবাই বুঝছেন। নাম এবং রূপের মধ্যে কোথাও কোনো জায়গাতে তিল পরিমাণ সুখ নাই। আর যদিও বা আমরা বলতেছি যে একটু করে সুখ বা এটা সেটা এগুলো যাই বলি না কেন, যেটা বলি না কেন, এটা আমাদের মিথ্যা দৃষ্টি। যদি বলে থাকি একটু করে সুখ আছে, ওই পরিমাণে মিথ্যা দৃষ্টি, আমরা মিথ্যা ধারণার মধ্যে ডুবে আছি, মানে ভুলের মধ্যে বসে আছি। যেদিন মন সত্যি 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 বুঝবে, সত্য দর্শনের মধ্যে ডুবে যাবে মন, সেদিন বলবে যে না আসলে তো এখানে তো কোথাও সুখ নাই, দুঃখ আছে। হ্যাঁ, দুঃখটাই একদম পুরো ভরপুর। সুতরাং নাম এবং রূপের মধ্যে কোথাও উপাসক জ্ঞানশ্রী সিংহ, নাম রূপ বলতে আমরা পুরো এখানে জগৎকেই টেনে ফেলেছি। জগতের যত বিষয় আছে, জগৎ মনে আছে তো না? পুরো অল যা আমাদের শ্রুতিগোচরতার মধ্যে আছে, দৃষ্টিগোচরতার মধ্যে আছে, যা দেখতে পাই শুনতে পাই, যাবতীয় সবকিছু হচ্ছে এই পুরো জগতেরই অন্তর্গত। এই পুরো জগতের মধ্যেই এমন কোনো বিষয় নাই
যে সুখ দিতে পারে, সুখ হতে পারে, এরকম কোনো বিষয় নেই। যদি হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনি ওই পরিমাণে এখনো মানে মোহের মধ্যে রয়েছেন, ভুলের মধ্যে রয়েছেন, ভ্রমের মধ্যে রয়েছেন। যেমন আমরা এখনো সংসারের মধ্যে সুখ ফিল করি, সুখ অনুভব করি। তার মানে আমি এখনো পর্যন্ত কি আছি? এখনো মোহিত আছি। এখনো আমার মনের মধ্যে ভ্রম কাজ করতেছে, ভুল কাজ করতেছে। শুদ্ধ যেদিন কাজ করবে সেদিন কোনো বিষয়কে আমি সুখ বলে দাবি করার মতো মানসিক পরিস্থিতি আর থাকবে না। এটা হচ্ছে সম্যক দৃষ্টি। হ্যাঁ? তাহলে কি আলোচনা করতেছিলাম যে দুঃখে জ্ঞান, এটাকে বলা হয় দুঃখে জ্ঞান। জগতের কোথাও সুখ নামক অবস্থা নাই। দুঃখই সত্য এবং শ্রেষ্ঠ সত্য। অকপট সত্য, অনুত্তর সত্য। এর উপরে আর কোনো কথা নাই। তর্কাবচর সত্য। এটাতে গিয়ে আর কেউ তর্ক করতে পারবে না। তর্ক সমাধান। তর্ক করার কোনো জো নাই। ও এমনে করে গেঁড়ি রকটেরামি করে তর্ক করলে করবে যে। কিন্তু নরমালি ও যুক্তিগতভাবে আসলে এই জায়গাতে এসে আর কারো তর্ক করার কোনো জায়গা নাই। এটাকে তর্কাতীত বলা হয়। হ্যাঁ? তর্কের ঊর্ধ্ব, তর্কের শেষ, এই জায়গাটাকে বলা হয়। তারপরে এই দুঃখের কারণ সম্পর্কে অবগত হওয়া হচ্ছে যে সম্যক দৃষ্টি। কিভাবে দুঃখটা উৎপত্তি হয় এটা জানা। কিভাবে হয় দুঃখের উৎপত্তি? অবিদ্যা তৃষ্ণা বা তৃষ্ণার কারণে এই দুঃখের উৎপত্তি। আর দুঃখের নিরোধ কিভাবে নিরোধ? অবিদ্যা তৃষ্ণার নিরোধেই দুঃখের নিরোধ। এটাকে নিরোধ করতে পারলেই দুঃখের নিরোধ হয়। দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে যথাযথ জ্ঞান, ধারণা, প্রকৃষ্ট বিজ্ঞতা থাকা, জানা, বোঝা, সম্যক দৃষ্টি। এভাবে বললেও আপনারা মোটামুটি বুঝে যাবেন। এটা আবার ভালো করে কয়েকবার আবার শুনবেন। সম্যক দৃষ্টি, মিথ্যা দৃষ্টি, এবং এটা প্রত্যেকদিন আলোচনার বিষয়, প্রত্যেকদিন গবেষণার বিষয়। সম্যক দৃষ্টি কি, মিথ্যা দৃষ্টি কি, যত চর্চা করে তত এই বিষয়ে সমৃদ্ধ হওয়া যায়। তাহলে আমরা এখানে উদাহরণটার মধ্যে দেখলাম যে কি দৃষ্টিগত সম্প্রযুক্ত। প্রথমে হচ্ছে যে মিথ্যা দৃষ্টি আছে, আনন্দ আছে, মিথ্যা দৃষ্টি আছে এবং অসংস্কারিক, এই তিনটা পয়েন্ট ছিল। আম চুরি করতে গেছে, খুব আনন্দ। আমরা কোনো বিষয় চুরি করার সময় খুব দুঃখিত মন থাকে। যেমন উদাহরণস্বরূপ মানে একটা মানুষের আমি নিয়ে ফেলতেছি, কিছু সম্পত্তি নিয়ে ফেলতেছি, নিচ্ছিও, আবার মানুষটার জন্য মানুষটার খুব কষ্ট হবে এটা যে নিচ্ছি। এখানে কিন্তু আমার আনন্দ নাই জিনিসটা নেওয়ার সময়। আবার কিছু বিষয় আছে পরম মনের আনন্দে আমি তার জিনিসগুলো চুরি করে ফেলি। দুই রকম আছে না বিষয়? কোনো সময় আমরা আনন্দিত হই, কোনো সময় আনন্দিত হই না, এরকম আছে না? এখানে আমটা চুরি করার সময় ওই ব্যক্তি কোনো ব্যক্তির মনে হয় যে না, এটা ওরা খুব যত্ন করে রাখছে, আমগুলো আমি খেয়ে দেবো, এটা মনে করছে, করার পরেও ও নিয়ে ফেলছে, মানে আনন্দিত হয় নাই, নিরানন্দ মন। আর এটা হচ্ছে যে আনন্দিত মন, ও খুব আনন্দ মনে আমটা চুরি করেছে। এটাকে সমনুষ্য স্বভাবত বলা হয়। এক। 2 নম্বর হচ্ছে যে কি দৃষ্টিগত সম্প্রযুক্ত। আম চুরি করলে কোনো ফাপ টাপ কোনো কিছু নাই, এটার কোনো ফলাফল রেজাল্ট কোনো কিছু নাই, এই কর্মেরও কোনো বিপাক আদি কোনো কিছু নাই, চুরি করলে কোনো পাপ হয় না, এইরকম ধারণা বশবর্তী হয়ে ও এটা করেছে। মনের মধ্যে এই ধারণাটাও বিদ্যমান ছিল। অসংস্কারিক হচ্ছে যে কেউ তাকে করে নাই, জোর করে চুরি করো এরকম বলে নাই, অথবা মনের মধ্যেও নানা ধরনের বাধা বিপত্তি উৎপন্ন হয়, করব না এরকম বাধা বিপত্তি উৎপন্ন হয় মানুষের, এটা সংস্কারিক হয়ে যায়। আর যদি না হয় অসংস্কারিক হয়, এর হয় নাই, কোনো বাধা বিভক্তি মন থেকে উৎপন্ন হয় নাই, বা কেউ তাকে প্রেসার দিয়েও চুরি করায় না, নিজে নিজে চুরি করেছে, নিজের মনের খুশি মতো নিজের ইচ্ছা মতো করে করেছে, এটা অসংস্কারিক। এই 3টা পয়েন্ট। আর বাকিগুলো আপনারা নিজেরা করে মিলাতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা অকুশল চিত্ত একটু করে নিলাম। তারপরে বিপাক 24, এগুলোও আশা করি মনে আছে সবার। তারপরে এ নিয়ে একটু আবৃত্তি করো 24 প্রকার বিপাকগুলো।
24 প্রকার বিকাশ বিপাক হচ্ছে যে অষ্টমহাকুশলের 8টা, তারপরে অরূপ বছরের মাঝখানে আরেকটু কথা, আমাদের 5টা। এই বলছিল যে উপাসক জ্ঞানশ্রী সিংহ নাম এবং রূপের মধ্যে না, শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা করছিল, নাম এবং রূপ। হ্যাঁ, দেশনার মধ্যে আমাদের গুরুভান্তার অনেক সময় এরকম করে মানুষে বোঝার জন্য কিছু কথা বলেন। আমি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, শ্বাস প্রশ্বাসের যে কার্যক্রমটা, ওটা হচ্ছে যে রূপ, বুঝছেন? ওভাবে যখন আপনি গভীরে যাবেন আর কি, নাম রূপ প্রত্যেকটা জায়গাতে নাম রূপ বেছে বেছে বাইর করতে হবে, কোনটা নাম কোনটা রূপ, কোনটা নাম কোনটা রূপ, এভাবে নাম রূপ বিচার করে করে আলাদা করে, এটা নাম এটা রূপ, এভাবে বিচার করতে অনেক সময় অনেক গুরুভান্তারা বলে থাকেন। আপনি সেই জায়গাতে সেরকম কোনো দেশনাতে এটা শুনেছেন। হ্যাঁ, এই শ্বাস প্রশ্বাসের পুরো কার্যক্রম এটা হচ্ছে যে রূপ। শ্বাস প্রশ্বাস নিচ্ছে যে জানে, যে এটা বুঝতেছে, এটা ফিল করতে, আমি শ্বাস গ্রহণ করতেছি, এটাকে জানার, এটাকে আপনি হৃদয় দিয়ে আপনার মন দিয়ে আপনি মনন করতেছেন, চিন্তা করতেছেন, এই চিন্তা যে করতেছে, যে বিষয়টা করতে, ওটা হচ্ছে নাম। উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন? জানাটা হচ্ছে নাম না ভান্তে? জানাটা আর কি, জানন, চিন্তন, মনন, ওটা তো কার্যক্রম আমার শরীরের মধ্যে এমনি চলতেছে, বুঝছেন? ওটা রূপ। আচ্ছা, আর এই বিষয়টাকে যে জানে, যে বিষয়ের মাধ্যমে জানে, জানন প্রক্রিয়া যে বিষয়গুলোর দিয়ে ঘটে, ওই বিষয়গুলোকে বলা হয় নাম। নাম। নাম কি কি আছে? যে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, ওই 4টার কারণে এই জানন প্রক্রিয়াটা ঘটে, বুঝছেন? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, এনি 24টা বলো। আমাদের 24 প্রকার বিপাক হচ্ছে যে অষ্টমহাকুশলে 8টা, তারপরে রূপ বছরে 5টা, তাহলে 13টা, তারপরে অরূপ বছরে হচ্ছে 4টা, 17টা, লোকোত্তরে 4, তাহলে 21টা, তারপরে আর 2টা হচ্ছে যে পূর্বজন্মগীত যে অকুশল বিপাক আছে, ওইখানে 7 নাম্বারটা উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, তাহলে 22টা, তারপরে এরপরে কুশলের যে অষ্টবিধ আছে ওইখানে এই সৌমনুষ্য সহগত সন্তিরণ চিত্ত একটা, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত একটা, ওখানে হচ্ছে 2টা, তাহলে 24টা। উপাসিকা লাভলি বড়ুয়া, আপনি আপনার মোবাইল থেকে এগুলো সুন্দর করে কপি করে করে করবেন, সুন্দর করে সাজিয়ে লিখবেন। 21টা কুশল এবং 12টা অকুশল, এই 24টা বিপাক এবং 19টা ক্রিয়া, টোটাল 76 প্রকার। এগুলো আপনি একটা করে সাজিয়ে লিখে গ্রুপের মধ্যে ছেড়ে দেবেন, ঠিক আছে? আর 3টা কোনগুলো? যে অকুশলের অষ্টাদশের মধ্যে অকুশলের 7 নাম্বারটা না, সন্তিরণ চিত্ত। সন্তিরণ চিত্ত যেটা আছে ওইটা, আর হচ্ছে যে ওই সন্তিরণ পুরোটা। আচ্ছা, সমনুষ্য সহগত আর উপেক্ষা সহগত, ওই দুইটা, মোট 3টা সন্তিরণ মানে ওই যেগুলো আছে এখান থেকে শুধু সন্তিরণ গুলাই আসবে আর কি। বুঝছি। তারপরে 19 প্রকার ক্রিয়া। 19 প্রকার ক্রিয়া হচ্ছে যে অষ্টমহাকুশলের 8টা, তারপরে অরূপ বছরের 3টা, 13টা, তারপরে অরূপ বছরে কয়টা? আচ্ছা, অরূপ বছরে 4টা, বানতে ভুলে গেছে। হ্যাঁ, অষ্টমহাকুশলের 8টা, তারপরে রূপ বছরের 5টা, 13টা, তারপরে অরূপ বছরের 4টা, 17টা, তারপরে আর 2টা হচ্ছে যে এখানে আমরা উপরে পড়েছিলাম যে পঞ্চধরাবর্তন চিত্ত, পঞ্চধরাবর্তন চিত্তটা কিন্তু এখানে চলে আসছে। এখানে বলছে যে অবশিষ্ট, মানে আর অবশিষ্ট কোন কোন চিত্তগুলো আছে, তাহলে অবশিষ্টর মধ্যে যে ত্রিবিধ অহেতুক ক্রিয়া চিত্ত আছে, ওই ক্রিয়া চিত্তর মধ্যে কিন্তু উপেক্ষা সহগত পঞ্চধরাবর্তন চিত্তটা উপরে চলে আসছে। পরে পড়লে সেটা ক্লিক হওয়া যাবে।
তাহলে আর দুইটা বাকি আছে, একটা হচ্ছে উপেক্ষা সহগত মনোধারাবর্তন চিত্ত, আর একটা হচ্ছে যে সমনুষ্য সহগত হসিত উৎপাদ চিত্ত। আর দুইটা তবে রারকানের 17 আর দুইয়া হচ্ছে যে 19টা। এই 19 প্রকার হচ্ছে যে ক্রিয়া চিত্ত। তারপরে ওগুলোও নরমালি ক্রিয়া চিত্ত, যেগুলো পঞ্চতারাবর্তন চিত্ত, এগুলো ক্রিয়া চিত্ত হ্যাঁ হইলেও এই ক্রিয়া চিত্ত ওই ক্রিয়া চিত্তে বেশ কম আছে না। এবং হসিত উৎপাদ ক্রিয়া চিত্ত যেটা আছে এগুলোর কার্যক্রমও বেশ কম আছে। কেন? নরমালি যেগুলো অরহতদের ক্রিয়া চিত্ত হয় এগুলোর সিস্টেম আলাদা, ওগুলোর সিস্টেম আলাদা, আলাদা। এগুলো আমরা পড়ে আসছি আগে। এই 76 প্রকার চিত্তের সাধারণ নাম হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু। এটা বিশেষ করে মনোবিজ্ঞান ধাতুটা কথাটা বারবার আসবে, এজন্য এটা মনে রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ বলেনি। তারপরে বলতে দিদি হ্যাঁ এখানে ওই অহেতুক ক্রিয়া চিত্তের এখানে 3টা নাকি 2টা হবে এখান থেকে? যে সন্তিরণ যেগুলা আছে ওগুলাই আসবে, যে সন্তিরণ চিত্তগুলা। ক্রিয়া চিত্তে না না, ক্রিয়ার মধ্যে না তো, ওগুলা তো বিপাকে। সন্তিরণ আসবে যে বিপাকে। ক্রিয়ার মধ্যে হ্যাঁ হ্যাঁ, 3টা অহেতুক ক্রিয়া চিত্ত আছে না, বিবিধ অহেতুক ক্রিয়া চিত্ত, ওইখান থেকে ওই লাস্টের 2টা। কারণ উপরের উপেক্ষা সহগত পঞ্চধারাবর্তন চিত্তটা অলরেডি উপরে চলে আসছে, উপরেরটা যদি পড়ো তাহলে ক্লিয়ার হওয়া যাবে। যে পঞ্চধারাবর্তন চিত্ত মনস্কারের নির্দেশিত রূপাদি আলম্বন মনন করে, সম্প্রতীচ্য চিত্ত ও পঞ্চবিজ্ঞান গৃহীত আলম্বন মনন করে। এই রূপ মনন স্বভাব বিশিষ্ট বলিয়া এই 3 চিত্ত মনোধাতুত্রিক। আর এরপরে বলছে যে অবশিষ্ট অর্থাৎ 21 কুশল। এখন বোঝা গেছে দীপন বাবু পুরাটা না? তারপরে তারপরে এরপর হচ্ছে যে কারণ তাহাদের সকলের একই স্বভাব আলম্বন বীজানন। অর্থাৎ এখানে 76 প্রকার চিত্তের মানে সবার হচ্ছে যে একই স্বভাব, মানে একই স্বভাব কি সেটা হচ্ছে যে আলম্বনকে বীজানন করা। আলম্বন বীজানন 5 প্রকার মানে কি? অমিত বড়ুয়া, আলম্বন বীজানন মানে কি? আলম্বন বীজানন কথাটা বিস্তারিত করেন। আলম্বন হচ্ছে যে মানে আলম্বন বীজানন করা, মানে বিশদভাবে বিশেষভাবে জানা। আলম্বন বীজানন করা মানে মনের অবস্থাগুলোকে বিশেষভাবে জানা বা বিশেষভাবে বলেন দীপন বাবু বলেন। আলম্বনকে নিয়ে চিন্তা করে আর কি। কিসের কাজ? এই 76 প্রকার মনোবিজ্ঞান ধাতুর কাজ হচ্ছে যে এদের প্রত্যেকের একটা জায়গায় একদম সমান মিল, সেটা হচ্ছে কি আলম্বন বীজানন। এই সব চিত্তগুলো 76 প্রকার চিত্ত সবগুলোর কাজ হচ্ছে যে এরা আলম্বন বীজানন করবে, আলম্বনকে বিশেষভাবে জানবে, বুঝবে, যতটুকু যে চিত্তের ক্ষমতা ততটুকু জানবে বিশেষভাবে। হ্যাঁ আচ্ছা, তারপরে 5 প্রকার পঞ্চবিজ্ঞান ধাতু, 1 প্রকার মনোধাতুত্রিক, 1 প্রকার মনোবিজ্ঞান ধাতু, একুনে সপ্তবিজ্ঞান ধাতু। অর্থাৎ 89 প্রকার চিত্তকে ধাতু অনুসারে বিভাগ করিলে এই সপ্তবিজ্ঞান ধাতুর সহিত অভিন্ন হয়। অর্থাৎ সপ্তবিজ্ঞান ধাতু কোনগুলা, যেটা আমরা পরবর্তীতে পাবো, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সবাই লিখে রাখতে পারেন। মানে সপ্তবিজ্ঞান ধাতু কাকে বলে? তাহলে যে 5 প্রকার পঞ্চবিজ্ঞান ধাতু, ওখানে হচ্ছে 5টা। তারপরে 1 প্রকার মনোধাতুত্রিক,
এখানে একটা, দুইটা, তারপরে এক প্রকার মনোবিজ্ঞান ধাতু, তাহলে এখানে কয়টা? তিনটা। তারপরে 76 প্রকার, না 5টা, 5 রেখে 6, 6 রেখে হচ্ছে যে 7। দীপেন বাবু বুঝছেন কথাটা পুরা? সপ্তবিজ্ঞান ধাতু কিভাবে মিলাবে? ওই যে মনোবিজ্ঞান ধাতু, যে মনোবিজ্ঞান ধাতু যেটা, ওইটা ওই 76 প্রকার মনোবিজ্ঞান ধাতুকে একটাই করে ফেলছে, মানে ওখানে শুধু একটাই ধরছে। ওখানে 1 আর 5 প্রকার বিজ্ঞান হচ্ছে যে, ওইখানে আবার 5টা, চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ওইখানে 5টা। তারপরে আরেকটা হচ্ছে যে মনোধাতুত্রিক, 7টা। সব আচ্ছা, এখানে 3টা 5 প্রকার পঞ্চবিজ্ঞান ধাতু, এখানে 5টা। আবার মনোধাতুত্রিক, পঞ্চদ্বারাবর্তন ও সম্প্রতি 3টা মিলে একটা। একটা। হ্যাঁ, আর একটা হচ্ছে যে মনোবিজ্ঞান ধাতু, ওই 76টা মিলে একটা। মোট 7টা। হ্যাঁ, এগুলো সবগুলোকে একসঙ্গে যদি কখনো সপ্তবিজ্ঞান ধাতু বলে, তাহলে এই পুরো বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে, ও সপ্তবিজ্ঞান ধাতু মানে এগুলো। এটা মানে মনে রাখার জন্য এটা অবশ্যই অত্যন্ত জরুরি এবং ইম্পর্টেন্ট, এনে যেটা বললো। হ্যাঁ, তাহলে সপ্তবিজ্ঞান ধাতু মানে একদম অল ওভার সব। তারপরে আচ্ছা, আজকে সময় শেষ হয়েছে, আজকে এখানে পর্যন্ত থাকে, এটা চিহ্নিত করে রাখতে হবে। হ্যাঁ, অমিত বড়ুয়া, লাভলি বড়ুয়া যেগুলো বলছি এই চিত্তের এগুলো সুন্দর করে পাঠাবেন। আপনার কষ্ট করতে না হওয়ার জন্য এটা কপি করে করে এখানে ইয়ে করতেও পারবেন। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত যারা প্রত্যাদি দান করেন তাদেরকে পুনঃ দান করছি, এবং যারা আমাকে প্রতিনিধিভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুনঃ দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ও কাশা বন্দামি